তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি ক্লাস 9-এর গতি চ্যাপ্টারের ভিডিও তৃতীয় পার্ট নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা প্রথমত দেখব ত্বরণ এবং মন্দন কি। ঠিক আছে, তো ত্বরণ কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তু কণার বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ঠিক আছে, ধরো একজন বাইক চালক আছে, সে প্রথমে স্থির অবস্থায় ছিল, যখন সে অ্যাক্সেলেটারটা ঘোরালো তার বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেল। ঠিক আছে, তো এই যে বেগ বৃদ্ধি পাওয়ার ঘটনাটা সময়ের সাপেক্ষে, তাকেই ত্বরণ বলা হয়। তো এবার ত্বরণ কখন সৃষ্টি হয়? ত্বরণ তখনই সৃষ্টি হয় যখন গতির অভিমুখে বল প্রয়োগ হয়। তো দেখো, যখন সে অ্যাক্সেলারেটরটা ঘোরালো, কি হলো আসলে? বাইকের চাকা ঘুরলো এবং বাইকটা সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করলো। তো বল কোন দিকে প্রয়োগ হলো? বল সামনের দিকে প্রয়োগ হলো। তার গতির অভিমুখ বা অভিমুখের প্রচেষ্টা কোন দিকে? তার গতির অভিমুখের প্রচেষ্টা বা অভিমুখও সামনের দিকে। তো এক্ষেত্রে কী হলো? গতির অভিমুখের দিকে বল প্রয়োগ হলো। এবং ত্বরণ তখনই সৃষ্টি হয় যখন তোমার গতির অভিমুখে বল প্রয়োগ হয়। তাই এক্ষেত্রে গতির অভিমুখে বল প্রয়োগ হয়, ত্বরণ সৃষ্টি হলো। তো এবার আমরা দেখে নিই যে মন্দন কি। সময় সাপেক্ষে কোনো বস্তু কণার বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তো মন্দন বোঝার জন্য, ধরো একজন বাইক চালক, সে বাইক দিয়ে যাচ্ছিল, হঠাৎ ব্রেক কষলো। ব্রেক কষার সঙ্গে সঙ্গেই কি বাইকটা থেমে যাবে? না, ব্রেকটা আস্তে আস্তে কমতে কমতে একটা পর্যায়ে কি থেমে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হলো? মন্দনটা কিভাবে সৃষ্টি হয়? মন্দন সৃষ্টি হলো তো বুঝলাম আমরা, সময় সাপেক্ষে বেগ হ্রাস পেল। মন্দন কিভাবে সৃষ্টি হয়? বাইক চালকটা ব্রেক কষায়, তার বাইকের টায়ার এবং মাটির মধ্যে ঘর্ষণ বল সৃষ্টি হয়। এই ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল ক্রিয়া করে তোমার পেছনের দিকে। তার গতির অভিমুখ কোন দিকে? সামনের দিকে। ঠিক আছে, যেহেতু এই ক্ষেত্রে প্রযুক্ত ঘর্ষণ বল বাইক চালকের গতির অভিমুখের বিপরীতে ক্রিয়া করে, তাই এক্ষেত্রে মন্দন সৃষ্টি হয়। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই ত্বরণ এবং মন্দনের বিভিন্ন একক, মাত্রা এবং এটা কীরূপ রাশি। তো প্রথমেই ত্বরণ এবং মাত্রা উভয় ভেক্টর রাশি আমরা জেনে নিলাম। কেন ওরা ভেক্টর রাশি? আমরা জেনেছি ত্বরণ ইকুয়াল টু ব্যাগের পরিবর্তন বাই সময়। ব্যাগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ব্যাগ কেন ভেক্টর রাশি? ব্যাগ ইকুয়াল টু সরণ বাই সময়। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, তাই ব্যাগও একটা ভেক্টর রাশি। আর যেহেতু ত্বরণ মন্দন ব্যাগ বাই সময়, তাই গোটাটাই একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ত্বরণ এবং মন্দন উভয়ের এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবং উভয়ের মাত্রাই হলো L⁻²। ঠিক আছে, এবার আমরা ত্বরণ এবং মন্দন, ত্বরণ, মন্দন, বেগ, অন্তিম বেগ, প্রাথমিক বেগ, সময়, এগুলিকে কীভাবে অ্যালফাবেটিক্যালি রিপ্রেজেন্ট করে সেটা দেখে নিই। যেমন সরণকে আমরা এস দ্বারা লিখি। ঠিক আছে, ত্বরণ এবং মন্দনকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, প্রাথমিক বেগকে ইউ দ্বারা, অন্তিম বেগকে ভি দ্বারা এবং সময়কে টি দ্বারা। ঠিক আছে, তো ত্বরণ কি? ত্বরণ হলো ব্যাগের পরিবর্তন, ব্র্যাকেটে বৃদ্ধি বাই সময়। আমি সরাসরি তো ব্যাগের বৃদ্ধি লিখতে পারতাম, কিন্তু আমি লিখিনি। তার পেছনে একটা কারণ আছে, যেটা ভিডিওর পরবর্তী সময় তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো ত্বরণকে আমরা কী দ্বারা রিপ্রেজেন্ট করি? এ দ্বারা। ত্বরণ এ ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। কেন অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়? কারণ ত্বরণে কী হয়? প্রথমে বেগ কম থাকে, তারপরে বেগ বাড়ে। তো অন্তিম বেগটা যেহেতু বেশি, সেটা আমরা প্রথমে লিখলাম, তারপর প্রাথমিক বেগ বিয়োগ করলাম, গোটাটাকে সময় দিয়ে ভাগ করলাম। অন্তিম বেগকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, প্রাথমিক বেগকে ইউ দ্বারা, সময়কে টি দ্বারা। তো আমরা ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই ডি লিখতে পারি। এটাই ত্বরণের গাণিতিক ফর্মুলা। তো মন্দনের ক্ষেত্রেও বিষয়টা কি? মন্দনের ক্ষেত্রে হলো বেগের পরিবর্তন ব্র্যাকেটে ব্র্যাকেটে হ্রাস বাই সময়। ঠিক আছে, তো মন্দনকেও তো আমরা এ দ্বারাই প্রকাশ করি। এক্ষেত্রে বেগের পরিবর্তনটা কী হবে? প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ। কেন? আমরা কি জানি? মন্দনের ক্ষেত্রে প্রথমে বেগ বেশি থাকে, তারপরে বেগ কমে যায়। ঠিক আছে, তো যেহেতু প্রাথমিক বেগটা বেশি, তাই সেটাকে আমরা প্রথমে লিখলাম, এবং অন্তিম বেগটা যেহেতু কম, তাকে আমরা পরে লিখলাম। দুইটা রাশি, এই রাশি থেকে এই রাশিটা বিয়োগ করে তাকে সময় দিয়ে ভাগ করে দিলাম। তো মন্দনের সূত্র কি? মন্দনের সূত্র হলো এ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি। তো ত্বরণ, মন্দন এগুলি সম্পর্কে জানার পর আমাদের আরও কিছু ছোট ছোট বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিত। সেগুলি হলো সমত্বরণ, অসমত্বরণ, সমমন্দন, অসমমন্দন কি। এই দুইটা মূলত ত্বরণেরই একটা পার্ট, আর এই দুইটা মূলত মন্দনেরই একটা পার্ট। ঠিক আছে, তো সমত্বরণটা কি? যদি সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুর বেগ বৃদ্ধি সব সময় সমান হয়, তাহলে ওই বস্তুর ত্বরণকে সমত্বরণ বলা হয়। ঠিক আছে, উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে অভিকর্ষিত ত্বরণ। অভিকর্ষিত বলের প্রভাবে যখন কোনো বস্তু উপর থেকে নিচে নামতে থাকে, তখন তার উপর সর্বদা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানের ত্বরণই প্রযুক্ত হয়। ঠিক আছে, অসমত্বরণ কি হতে পারে? অসমত্বরণের সংজ্ঞা হলো সমান সময়ের ব্যবধানে বস্তুর বেগের বৃদ্ধি সমান না হলে বস্তুর ত্বরণকে অসমত্বরণ বলা হয়। ঠিক আছে, তো অসমত্বরণের উদাহরণ কি হতে পারে?
অসম ত্বরণ উদাহরণ হতে পারে ভিড়বহুল রাস্তায় ত্বরণ সম্পন্ন কোনো গাড়ির গতি, ঠিক আছে। এবার আমরা জেনে নেই যে সমমন্দন এবং অসমমন্দন কি। তো সমমন্দনটা কি, প্রথমে সময়ের সঙ্গে বেগ হ্রাসের হার সমান হলে তাকে সমমন্দন বলা হয়। মানে কোনো বস্তু কণার সময়ের সঙ্গে বেগ হ্রাসের মান যদি সমান হয় তাকে সমমন্দন বলা হয়। সমমন্দনের উদাহরণ কি হতে পারে, যখন আমরা ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল মারি তখন তার মন্দন ঘটে। এই মন্দনের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই, ঠিক আছে। এই ক্ষেত্রে এই মন্দনটাকে আমরা সমমন্দনই বলতে পারি, ঠিক আছে। তো এবার অসমমন্দনটা কি, কোনো বস্তু কণার সময়ের সঙ্গে বেগ হ্রাসের হার সমান না হলে তাকে অসমমন্দন বলা হয়। এর উদাহরণ আমরা কী দিতে পারি, ভিড়বহুল রাস্তায় কোনো মন্দন সম্পন্ন গাড়ির গতি, ঠিক আছে। এবার আমরা দেখে নিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্বরণ এবং মন্দনের পার্থক্য, ঠিক আছে। তো ত্বরণ, মন্দন। ত্বরণে কি আছে লেখা, যদি কোনো বস্তু কণা ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে সময় সাপেক্ষে তার বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর মন্দন কি, যদি কোনো বস্তু কণা ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তবে সময় সাপেক্ষে তার বেগ হ্রাসের মানকে বলা হয় মন্দন। কোনো বস্তু কণার উপর গতির অভিমুখে বল প্রযুক্ত হলে ত্বরণ সৃষ্টি হয়, আর কোনো বস্তু কণার উপর গতির বিপরীত অভিমুখে বল প্রযুক্ত হলে মন্দন সৃষ্টি হয়। এই পয়েন্টটা যেটা আমরা প্রথমেই দেখে নিলাম ভালো মতো। তারপর কি, ত্বরণের ফলে বস্তুর বেগ বৃদ্ধি পায় এবং মন্দনের ফলে বস্তুর বেগ হ্রাস পায়, ঠিক আছে। তো আমরা এবার বেগ, ত্বরণ, দ্রুতি সব কিছুই পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর আমাদের এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি প্রতিবারই আসতে দেখা যায় সেগুলি সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া উচিত। প্রত্যেকটা প্রশ্নই কি ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটা কি, সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ঠিক আছে। তো ধরো একটা বস্তু কণা, ঠিক আছে, এই বৃত্তাকার পথে ঘুরছে। তো সে সমদ্রুতিতে ঘুরছে, অর্থাৎ কি সমান সময়ের অবকাশে সে সমান দূরত্ব অতিক্রম করছে। 1 সেকেন্ডে এখানে গেল, পরবর্তী 1 সেকেন্ডে আবার এখানে গেল, আবার পরবর্তী 1 সেকেন্ডে এখানে গেল। মানে কি সমান সময়ের অবকাশে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সে সমদ্রুতিতে ঘুরছে। তাই আমরা বলতে পারি যে বস্তুকণাটি সমদ্রুতি সম্পন্ন। কিন্তু আমরা এটা বলতে পারি না যে বস্তুকণাটি সমবেগ সম্পন্ন, কারণ সমবেগের সংজ্ঞায় আমরা কি পড়েছি যে সমান সময়ে সরণ সমান হতে হবে এবং তার সরণের অভিমুখও পরিবর্তিত হতে পারবে না। অর্থাৎ সরণ তো সমান সময় 1 সেকেন্ডে যতটুকু হয়েছিল প্রথম ততটুকুই হতে হবে, কিন্তু সরণের অভিমুখও সে পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে যে ঘুরছে যে সে বৃত্তাকার পথে, ধরো বৃত্তাকার পথের এই বিন্দুতে তার ব্যাগের অভিমুখ কোন দিকে হবে, তার ব্যাগের অভিমুখ হবে বাইরের দিকে স্পর্শক বরাবর বৃত্তের, ঠিক আছে। পরবর্তী মুহূর্তে এই বিন্দুতে তার ব্যাগের অভিমুখ কোন দিকে হবে, ব্যাগের অভিমুখ হবে এই বিন্দুতে বৃত্তের স্পর্শক বরাবর বাইরের দিকে। সেম যে বিন্দুতেই যাক সেই বিন্দুতে তার ব্যাগের অভিমুখ হবে বৃত্তাকার পথের ওই বিন্দুতে স্পর্শক বরাবর বাইরের দিকে, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগের মান সেম থাকলেও ব্যাগের অভিমুখ অনবরত পরিবর্তন হচ্ছে। যেহেতু এক্ষেত্রে ব্যাগের অভিমুখ পরিবর্তন হচ্ছে তাই এটা সমবেগের সংজ্ঞাকে সিদ্ধ করছে না। সমবেগের সংজ্ঞায় আমরা পড়েছি যে ব্যাগের মান এবং দিক উভয় ধ্রুবক থাকতে হবে। যেহেতু এক্ষেত্রে দিকটা পরিবর্তন হচ্ছে আমরা বলতে পারি না যে এটা সমবেগ সম্পন্ন, ঠিক আছে। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এর আরেকটা উদাহরণ হতে পারে, এটা একটা আঁকাবাঁকা রাস্তা, ধরো একটা গাড়ি এটার মধ্যে দিয়ে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে গাড়িটার দ্রুতি সবসময় সেম 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু তার ব্যাগের যে অভিমুখটা সেটা অনবরত পরিবর্তন হচ্ছে। যেমন দেখো এদিকে অভিমুখ হলো এভাবে, কিন্তু এই জায়গায় যখন আসলো সে তার অভিমুখ হয়ে গেলো এদিকে, ঠিক আছে। যেহেতু এক্ষেত্রে দ্রুতি সমান কিন্তু ব্যাগের অভিমুখটা অনবরত পরিবর্তন হচ্ছে, এজন্য আমরা বলতে পারি যে গাড়িটি এক্ষেত্রে সমদ্রুতিতে চলছে কিন্তু গাড়িটি সমবেগে চলছে আমরা বলতে পারি না, ঠিক আছে। এই জন্যই গাড়ির মিটারটাকে তার স্পিডোমিটার বলা হয়, হ্যাঁ ভেলোসিটি মিটার বলা হয় না, ঠিক আছে। এরপরের প্রশ্নটা কী ছিল, কোনো বস্তুর গড় দ্রুতি 0 নয় কিন্তু গড় বেগ 0 হতে পারে। তো ধরো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে এই পথ ঘুরে আঁকাবাঁকা পথ ঘুরে আবার ও বিন্দুতে ফিরে এলো। তো এর ফলে তো সে একটা দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে। এবং সে যে এখান থেকে এদিকে ফিরে আসলো আবার এই রাস্তাটা ঘুরে, সে কিভাবে যে গেল,
সে অসম দ্রুতিতে গেল, অর্থাৎ সমান সময়ের অবকাশে সে সমান দূরত্ব অতিক্রম করেনি সর্বদা। তো এক্ষেত্রে যদি আমাদের গড় দ্রুতি বের করতে হয়, আমরা কি করব? আমরা প্রথম একটা নির্দিষ্ট সময় t1 সময়ে সরণ লিখব, t2 সময়ে সরণ লিখব, t3 সময়ে সরণ লিখব, মানে উপরে সবগুলি সরণ যোগ করব, যোগ করে নিচে সবগুলি সময় দিয়ে ভাগ করব। প্রথম সময়ে কতটুকু গেল, যে প্রথম কতটুকু সময় লাগলো, দ্বিতীয় কতটুকু সময় লাগলো, তৃতীয়বারে কতটুকু সময় লাগলো, মানে s1 প্লাস s2 প্লাস s3, মানে এগুলি অতিক্রান্ত দূরত্বের কথা বলছি, বাই t1 প্লাস t2 প্লাস t3, তাহলে আমাদের গড় দ্রুতি বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু বস্তুকণাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানেই ফিরে এলো, তার সরণ কি? তার সরণ তো শূন্য হবে। এখানে তার সময় লাগলেও তার সরণটা শূন্য হবে। যেহেতু এক্ষেত্রে সরণ শূন্য, তাহলে কি আমরা বেগ বের করতে পারবো? বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তো এক্ষেত্রে গড় বেগটা কী হবে? এক্ষেত্রে গড় বেগটা হবে শূন্য। অর্থাৎ কি, কোনো বস্তুকণার গড় দ্রুতি শূন্য হতে পারে না, কোনো বস্তুকণার গড় বেগ শূন্য হতে পারে। ঠিক আছে, এবার আমাদের 3 নম্বর প্রশ্নটা কি দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা হলো, কোনো মুহূর্তে বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। তো কখন এমন হতে পারে? ধরো তুমি পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে উপরে ঢিল মারলে, একটা বলকে উপরে ঢিল মারলে, ঠিক আছে? তো উপরে যেতে যেতে এটার কি হবে? এটার মন্দন সৃষ্টি হবে এবং উপরে একটা বিন্দুতে তার বেগ শূন্য হবে। অর্থাৎ কি পেলাম আমরা? কোনো এক বিন্দুতে একটা বস্তুর বেগ শূন্য, কিন্তু এর বেগ শূন্য হলে কি হলো? এতে তো তখনও ত্বরণ আছে। কি ত্বরণ আছে তখন? তার মধ্যে তখন অভিকর্ষজ ত্বরণ আছে, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি কোনো বস্তুকে উপরের দিকে ছুড়লে বস্তুটির বেগ ক্রমশ হ্রাস পেতে থাকে। ঠিক আছে, বস্তুটি সর্বোচ্চ অবস্থানে এক মুহূর্তের জন্য স্থির হয় এবং ফলে বেগ শূন্য হয়, কিন্তু ওই সময়ও বস্তুটিতে ত্বরণ থাকে, যা হলো অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো আমাদের চতুর্থ প্রশ্নটা কি? আমাদের চতুর্থ প্রশ্নটা হলো, ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসার কারণ কি? ঠিক আছে, তো আমরা ত্বরণ কি জানি? ত্বরণ হলো বেগের বৃদ্ধি বাই সময়। ত্বরণের একক কি হবে? ত্বরণের একক হবে বেগের একক বাই সময়। যেহেতু উপরে বেগের বৃদ্ধি আছে, তো বেগ থেকে বেগ বিয়োগ করলে তো সেটা বেগই থাকবে, বেগের বৃদ্ধি বাই সময়। তো উপরে হবে বেগের একক, নিচে হবে সময়ের একক। আমরা কি জানি বেগের একক কি? বেগ হলো সরণ বাই সময়। একক সময়ে সরণের হারকে বেগ বলে। তো বেগের একক কি হবে? সরণের একক বাই সময়ের একক। তো ত্বরণের একক কি হবে? ত্বরণের একক হবে সরণের একক বাই সময়ের একক ইন্টু 1 বাই সময়ের একক। কেন? কারণ বেগের একক হলো সরণের একক বাই সময়ের একক। তো আমরা বেগ বাই যদি সময়ের একক করি, আমরা নিচের সময়ের এককটাকে, নিচের যে পার্টটাকে, এটাকে 1 বাই সময়ের একক করে লিখে দিলাম, আর বেগের একককে সরণের একক বাই সময়ের একক লিখলাম। সরণের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। এখানে 1 বাই সময়ের একক কি? সেকেন্ড। তো উপরে কি থাকলো? উপরে আমাদের মিটার থাকলো, আর নিচে কি হয়ে গেল? নিচে সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। তাই ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয়। একটা সেকেন্ড বোঝানো হয় বেগ বোঝাবার জন্য, অর্থাৎ যে এই যে বেগের বৃদ্ধি, যে এটা বোঝানোর জন্য একটা ব্যবহার করা হয়, আরেকটা তোমার ব্যবহার করা হয় বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য। ঠিক আছে, আমাদের এবার পঞ্চম প্রশ্নটা কি দেখে নিই। পঞ্চম প্রশ্নটা হলো, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? তো ঋণাত্মক ত্বরণ যেহেতু আমরা শব্দটা পেলাম, আমরা আরেকটা জিনিসও দেখে নিই। ধনাত্মক ত্বরণ কি হতে পারে? ধনাত্মক ত্বরণ তো স্বাভাবিক ত্বরণ, অর্থাৎ সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। তো ধনাত্মক ত্বরণ যেহেতু বেগ বৃদ্ধির হার, ঋণাত্মক ত্বরণটা কি হবে? ঋণাত্মক ত্বরণ হলো বেগ হ্রাসের হার। তো আমরা কি জানি? মন্দনও হলো বেগ হ্রাসের হার। ঋণাত্মক ত্বরণও বেগ হ্রাসের হার, মন্দনও বেগ হ্রাসের হার। তার মানে কি? মন্দন ইকুয়াল টু ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ কি? আমরা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলতে পারি। এটাকে আরেকভাবে প্রমাণ করা যায়। মন্দন বলতে আমরা কি জানি? মন্দন বলতে আমরা জানি প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। ঠিক আছে, প্রাথমিক বেগ হলো ইউ, অন্তিম বেগ হলো ভি, সময় হলো টি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নেই, তাহলে আমাদের কি থাকে? উপরে থাকে ভি মাইনাস ইউ বাই টি। তো এই যে ভি মাইনাস ইউ পার্টটা, এটা কি? এটা হলো এ, অর্থাৎ ত্বরণ, অর্থাৎ বেগ বৃদ্ধির হার। আমরা এখানে লিখেছি, দেখো, এ ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু বেগ বৃদ্ধির হার ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা এই সামনের মাইনাস চিহ্নটা রয়ে গেল,
আর এটার বদলে আমরা এ লিখে দিলাম, অর্থাৎ আমরা কি পেলাম, মন্দন ইকুয়াল টু ঋণাত্মক ত্বরণ। মন্দন ইকুয়াল টু নেগেটিভ এ মানে কি, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঠিক আছে, এবারে আমরা বিভিন্ন গতি ও লেখচিত্রগুলি দেখে নিই। ঠিক আছে, তো স্থির বস্তুর ক্ষেত্রে প্রথমে আমরা সরণ সময় লেখচিত্রটা দেখে নিই। বস্তুটা স্থির, ঠিক আছে, যেহেতু বস্তুটা স্থির, সময়ের সাপেক্ষে তার কোনো সরণ হচ্ছে না, তাই এক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটি একটি সরল রেখা। স্থির বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি কি, বেগ সময় লেখচিত্রটি এক অক্ষই। কেন এক অক্ষ, এক্ষেত্রে তো কোনো তার ইনিশিয়ালি কোনো বেগ নেই প্রথম কথা, ঠিক আছে, এবং তার বেগ বৃদ্ধিও পাচ্ছে না, তার বেগ নেইও। যেহেতু তার বেগই নেই, সে স্থির, তাহলে আমাদের রেখাটা উপরে যাবে না, এটা এক অক্ষের সঙ্গেই যাবে। ঠিক আছে, তারপর আমরা দেখে নিই সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে দূরত্ব সময় লেখচিত্র। এখানে আমরা ওয়াই অক্ষ দ্বারা দূরত্ব রিপ্রেজেন্ট করলাম, এক্স অক্ষ দ্বারা সময় রিপ্রেজেন্ট করলাম। সমবেগে গতির ক্ষেত্রে কি, সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করবে, তাই এটা মূল বিন্দুগামী একটা সরল রেখা। এখানে আমরা কি দেখছি, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে গতিবেগ সময় লেখচিত্র। এখানে কি, গতিবেগ আর সময়ের লেখচিত্র আমরা অঙ্কন করব। তো সময়ের সাপেক্ষে বস্তুর গতিবেগ কি, স্থির হবে এক্ষেত্রে, যেহেতু আমরা ওয়াই অক্ষ দ্বারা গতিবেগকে ডিনোট করেছি এবং এক্স অক্ষ দ্বারা সময়কে ডিনোট করেছি। গতিবেগ তো কোনো এখানে বৃদ্ধি পাবে না, বলা হয়েছে সমবেগে গতিশীল, তাই গতিবেগ সর্বদা সমান, তাই এটা এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা হবে। এবার আমরা দেখে নিই যে স্থির অবস্থা থেকে সমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কীরকম হবে। সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটা এরকম হবে, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর প্রারম্ভিক বেগ নিয়ে সমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটা কীরকম হবে, সেটাও আগের মতোই হবে, কিন্তু এই ক্ষেত্রে সরলরেখাটি মূল বিন্দুগামী হবে না। ঠিক আছে, তো সমত্বরণ নিয়ে গতিশীল বস্তুর দূরত্ব সময় লেখচিত্র কীরকম হবে, আগেরগুলি ছিল বেগ সময়, এটা হলো দূরত্ব সময়। দূরত্ব সময় লেখচিত্রটা কী হবে, এরূপ অধিবৃত্তাকার হবে। তারপর আমরা দেখে নিই সমত্বরণে গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কীরূপ হবে। সমত্বরণে গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটা এরূপ হবে। এখানে অনেকগুলি তারা লেখ দেখিয়েছে, তোমাদের এতগুলি না দেখালেও হবে, যে কোনো একটা দেখালেই হবে। ক্রমবর্ধমান ত্বরণ এর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটা তোমার এরূপ হবে, এখানেও সেম একটা দেখালেই হবে, ক্রমহ্রাসমান ত্বরণের ক্ষেত্রেও একটা দেখালেই হবে। তবে সমমন্দনের ক্ষেত্রে কীরকম হবে লেখচিত্রটা, বেগ সময় লেখচিত্রটা, সমমন্দনের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটা এরূপ হবে। ঠিক আছে, তো তোমরা অনেক সময় কনফিউজ হতে পারো, পরীক্ষায় তোমাদের কখনো দিয়ে দিল বেগ সময় লেখচিত্র, কখনো দিয়ে দিল দ্রুতি সময় লেখচিত্র, কখনো দিয়ে দিল সরণ সময় লেখচিত্র, কখনো দিয়ে দিল দূরত্ব সময় লেখচিত্র। তো আমি বলে দিই, দূরত্ব সময় লেখচিত্র আর সরণ সময় লেখচিত্র একই কথা, আর বেগ সময় লেখচিত্র, দ্রুতি সময় লেখচিত্র এক কথা। ঠিক আছে, তো এগুলি পরীক্ষায় ততটা আসে না, আসলেও শর্ট কোশ্চেন হিসাবে আসে, অনেক সময় আসে, সব সময় আসে না, তবু তোমরা এগুলি দেখে নেবে। তো এবার আমরা দেখব ত্বরণ বা মন্দন শুধুমাত্র বেগের মান নয়, বেগের দিক পরিবর্তনের জন্য হতে পারে। তো কেন আমি এমন লিখলাম, দেখো তোমাদের এখানে আমি বলেছিলাম যে ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন ব্র্যাকেটে বৃদ্ধি লিখেছি, কেন ব্র্যাকেটে বৃদ্ধি লিখেছি, এবং মন্দনের ক্ষেত্রেও কেন ব্র্যাকেটে হ্রাস লিখেছি, ডাইরেক্ট হ্রাস লিখিনি, আমি পরিবর্তন লিখেছি, তোমরা এখন বুঝতে পারবে। তো ধরো একজন এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেল, সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে, ডি থেকে এতে, সে এভাবে চলতে থাকলো, দৌড়াতে থাকলো। সে সমান সময়ের অবকাশে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে। ধরো সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে এই চতুর্ভুজের বর্গক্ষেত্রে 4 বাহু বরাবর। সে কী করছে, সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করছে, এক্ষেত্রে তার দ্রুতি সমান। ঠিক আছে, কিন্তু সে এ বিন্দুতে যখন বি বিন্দুতে গেল, সে তো এ অভিমুখে যাচ্ছিল, তার বেগের অভিমুখ ছিল এ অভিমুখ বরাবর, কিন্তু যখন সে বি বিন্দুতে চলে গেল, তার বেগের অভিমুখটা পাল্টে এ অভিমুখে হয়ে গেল, অর্থাৎ কি, বেগের অভিমুখটা পাল্টে গেল। আবার যখন সে এখান থেকে এখানে গেল, তার বেগের অভিমুখটা আবারও পাল্টে গেল, যখন এই প্রান্ত থেকে সে এদিকে গেল,
তার বেগের অভিমুখ আবার পাল্টে গেল। তো আমরা কি দেখলাম, এক্ষেত্রে বারবার বেগের অভিমুখ পাল্টাচ্ছে। তো আমরা ত্বরণে কি লিখেছি, বেগের পরিবর্তন বাই সময়। বেগের যে মান পরিবর্তন হলেই শুধু ত্বরণ সৃষ্টি হবে এমন কোনো কথা নেই, বেগের দিক পরিবর্তন হলেও ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু সে বর্গাকার পথে অনবরত তার দিকটা পরিবর্তন হচ্ছে, তাই এখান থেকে এখানে যখন যায় তখন তার ত্বরণ সৃষ্টি হয়। ধরো এটা একটা ষড়ভুজ আমরা দেখতে পাচ্ছি। এই ষড়ভুজের ক্ষেত্রে কি হবে, সে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, অর্থাৎ কি তার বেগের পরিবর্তনটা আগের বারের তুলনায় আরও দ্রুত হবে। বেগের মান পরিবর্তন না, বেগের দিক পরিবর্তনটা, কারণ এখানে বাহুর সংখ্যা আমাদের বেড়ে গেছে। ঠিক আছে, তো সে যখন এখান থেকে এখানে গেলো তার বেগের আবার একবার পরিবর্তন হবে, আবার এখান থেকে এখানে আসলে আবার পরিবর্তন হবে, এখান থেকে এখানে গেলে আবার বেগের দিক পরিবর্তন হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা একটা বহুভুজ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি এক্ষেত্রে অনেকগুলি বাহু আছে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যে তার যে বেগের অভিমুখ পরিবর্তন হওয়ার যে ঘটনাটা, এটা আরও দ্রুত গতিতে ঘটবে, আগেরগুলির তুলনায় আরও দ্রুত গতিতে ঘটবে। অর্থাৎ কি তাতে ত্বরণ সৃষ্টি হবে, যেহেতু সে বেগের অভিমুখ পরিবর্তিত করছে। তো আমরা যদি এভাবে বাহুর দৈর্ঘ্য বাড়াতে থাকি, এটা একসময় একটা বৃত্তে পরিণত হবে। তো বৃত্তের ক্ষেত্রে কি আগেরটাই আমরা দেখেছি যে খুব দ্রুত বেগের অভিমুখ পরিবর্তন হয়। তো বৃত্তে তো প্রতিনিয়ত তার বেগের অভিমুখ পরিবর্তিত হবে, কেননা সে যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল, সে একটা ক্ষুদ্র সরলরেখা অতিক্রম করলো, সে যখন এই সরলরেখা থেকে আবার এই সরলরেখার এক বিন্দু থেকে অপর সরলরেখার আরেক বিন্দুতে যাবে, তখন তার বেগের অভিমুখ আবারও পরিবর্তন হবে। তো বৃত্তপথ বরাবর যদি কেউ ঘুরতে থাকে, তার বেগের অভিমুখটা কি অনবরত পরিবর্তন হবে। আর আমরা জেনেছি যে ত্বরণ মানে শুধু বেগের মান পরিবর্তনের হারকেই বোঝানো হয় না, বেগের দিক পরিবর্তনের হার হলেও আমরা এটাকে ত্বরণ বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কোনো বস্তুকণা যদি কোনো বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে তার একটা ত্বরণ সৃষ্টি হয়, এবং এই ত্বরণটা হলো অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, এবার আমরা দেখব যে সমবৃত্তীয় গতি কী। সমবৃত্তীয় গতি হলো যখন কোনো একটি বস্তু সমদ্রুতিতে একটি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তখন ওই বস্তুর গতিকে সমবৃত্তীয় গতি বলে। আমরা যা আগে বললাম সেটার কথা এখানে বলা হয়েছে। তো সমবৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের কিছু আবার রাশি আছে। ঠিক আছে, আমাদের নর্মাল একমাত্রিক রৈখিক গতির ক্ষেত্রে যেমন আমরা সরণ, বেগ, ত্বরণ এগুলি নির্ণয় করি, আমরা কিন্তু সমবৃত্তীয় গতির ক্ষেত্রে সরাসরি সরণ, বেগ, ত্বরণ নির্ণয় করি না। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের সরণের জায়গায় নির্ণয় করতে হয় কৌণিক সরণ, বেগের জায়গায় নির্ণয় করতে হয় কৌণিক বেগ, এবং ত্বরণের জায়গায় কি নির্ণয় করতে হয় আমাদের কৌণিক ত্বরণ নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো ধরো একটা বস্তুকণা এই পয়েন্ট থেকে বৃত্তাকার পথে ঘুরে এই পয়েন্টে গেল, ফলে এই পয়েন্ট এবং কেন্দ্রের সংযোগকারী রেখা এবং এই পয়েন্ট ও কেন্দ্রের সংযোগকারী রেখা, এই দুই রেখাদ্বয় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই কৌণিক সরণ বলা হয়, একে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো কৌণিক সরণকে আমরা কীভাবে ফর্মুলায় প্রকাশ করতে পারি, কৌণিক সরণ থিটা ইকুয়াল টু এস বাই আর। এস কি, এস হলো সে যে এখান থেকে এখানে গেল তার রৈখিক দূরত্ব, এবং আর কি, আর হলো তার ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এবার কৌণিক বেগ কি, কৌণিক বেগ হলো সময়ের সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল কোনো কণার কৌণিক সরণের হার। অর্থাৎ কি কি বোঝাতে চেয়েছে এখানে, সময়ের সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল কোনো কণার কৌণিক সরণের হার। সময়ের সাপেক্ষে বস্তু কণাটা ধরো কৌণিক সরণ কতটুকু ঘটালো, এখান থেকে এখানে গেল টি সেকেন্ডে, এখান থেকে এখানে গেল, তার কৌণিক সরণ কতটুকু হলো, তার কৌণিক সরণ হলো থিটা। তো কৌণিক সরণের হার কি, কৌণিক সরণের হার হলো, আমরা কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করব। তো কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, একে ওমেগা বলে। তো ওমেগা ইকুয়াল টু কৌণিক সরণ থিটা বাই টি, এটা হলো কৌণিক বেগের গাণিতিক রূপ। এবার কৌণিক ত্বরণটা কি, সময়ের সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল কোনো কণার কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলা হয়। ঠিক আছে, ধরো এখানে সেটা স্থির ছিল না, এখানে তার একটা কৌণিক বেগ ছিল, কৌণিক বেগটা ধরো ওমেগা 1, এখানে তার কৌণিক বেগ কত হলো, এখানে তার কৌণিক বেগ হলো ওমেগা 2। তো কৌণিক ত্বরণ কি, কৌণিক ত্বরণ হলো
কৌণিক বেগ বৃদ্ধির হার। এখানে কৌণিক বেগ কত ছিল ওমেগা ওয়ান, এখানে কত হলো ওমেগা টু। তো কৌণিক বেগ বৃদ্ধি কত হবে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই কত সময়, বাই সময়। তো কৌণিক ত্বরণকে আমরা আলফা দ্বারা রিপ্রেজেন্ট করি, তো আলফা ইকুয়াল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। ঠিক আছে, এটা হলো কৌণিক ত্বরণের গাণিতিক রূপ। তো আজকে আমরা এই চ্যাপ্টারের মোটামুটি অনেকটা অংশই কভার করে নিলাম। পরবর্তী ভিডিওতে আমাদের কি থেকে যাবে, পরবর্তী ভিডিওতে আমাদের শুধু থেকে যাবে যে বিভিন্ন লেখচিত্রের সাহায্যে যে গতীয় সমীকরণগুলির প্রমাণ, এগুলি শুধু আমাদের থেকে যাবে। এগুলি শেষ করে দিলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।